শুভ নববর্ষ সবাইকে। 1431 বঙ্গাব্দ শুরু হলো গতকাল থেকে। আমাদের এই নতুন বর্ষ নিয়েই অনুষ্ঠান, বঙ্গাব্দের উৎপত্তি কিভাবে। আমাদের এই সংগঠন বা আমাদের এই গোষ্ঠী হেল্প এগেনস্ট হেট্রেড, এটি একটি নতুন গোষ্ঠী বা বন্ধু বান্ধবদের আড্ডাই বলা যেতে পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ঘৃণার বিরুদ্ধে কথা বলা এবং ভালোবাসার পক্ষে কথা বলা, ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার পক্ষে কথা বলা। এবং আমাদের ঐতিহ্যে ভালোবাসার যেসব প্রচারকরা আছেন, চৈতন্যদেব থেকে শুরু করে গৌতম বুদ্ধ কিংবা মীরাবাই থেকে শুরু করে রাবেয়া বাসরি, সবার কথাই আমরা তুলে ধরবো। আমাদের বিভিন্ন অনুষ্ঠান হবে এবং সেই সঙ্গে ইতিহাস, রাজনীতি, সমাজতত্ত্ব, অর্থনীতি, নানা বিষয় নিয়ে আমাদের প্রতি মাসে একটা করে অনলাইন অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে। এর আগে অলরেডি দুটো অনুষ্ঠান আমরা করে ফেলেছি, আপনারা দেখেছেন, আপনাদের সাড়াও পেয়েছি, আমাদের ভালো লেগেছে। এইবার লোকসভা নির্বাচন যেটা শুরু হতে চলেছে, তাতে আমাদের গোষ্ঠীর স্লোগান হচ্ছে ফাইট ফর এমপ্লয়মেন্ট, রোজগারের জন্য লড়াই করো। আমাদের গোষ্ঠী নিয়ে বিস্তারিত যাব না, আজকের যে বিষয় তাতেই মনোসংযোগ করতে চাই। বঙ্গাব্দের উৎপত্তি নিয়ে সম্প্রতি বিতর্ক অনেক বেড়েছে, বিভিন্ন রাজনৈতিক কারণে বিতর্ক, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় নানা রকম অদ্ভুত অদ্ভুত চেহারা নিয়ে হাজির হচ্ছে। এমনিতে বেশ কিছু থিওরি রয়েছে বঙ্গাব্দের উৎপত্তি নিয়ে, যেরকম কেউ বলেন আলাউদ্দিন হোসেন শাহ, যিনি হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা, তিনি এই বঙ্গাব্দ প্রথম প্রবর্তন করেন। কেউ বলেন শশাঙ্ক, কেউ বলেন তিব্বতী কোনো এক রাজা এই বঙ্গাব্দের প্রবর্তক। এবং এইসব নিয়ে প্রশ্নও উঠেছে। মেঘনাদ সাহা সরকারি রিপোর্টে এগুলোকে যুক্তিগ্রাহ্য মনে করেননি। এবং আরেকটি মত রয়েছেন যে সম্রাট আকবর তিনি কর আদায় বা খাজনা আদায়ের বা রাজস্ব আদায়ের সুবিধার্থে নতুন সন প্রবর্তন করেছিলেন। সন বা সাল, এই দুটো শব্দই কিন্তু আরবি বা ফার্সি থেকে এসছে। আমাদের সঙ্গে এই নিয়ে রয়েছেন দেবোত্তম চক্রবর্তী। তিনি পেশায় শিক্ষক, ইংরেজি শিক্ষক, নেশায় তিনি ইতিহাসবিদ। তিনি ঔপনিবেশিকতা বিরোধী চর্চার যে ধারা, তাকে নানাভাবে পুষ্ট করে চলেছে। বাংলার তথাকথিত নবজাগরণকে তিনি প্রশ্ন করে দুখানা খুব বিখ্যাত বই লিখেছেন। এরই মধ্যে সেই দুটি বই বহুল প্রচারিত হয়েছে। তার মধ্যে একটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে, বিদ্যাসাগর নির্মাণ, বিনির্মাণ, পুনর্নির্মাণের আখ্যান, এই হচ্ছে বইটার নাম। আর আরেকটা বই যেটা আরো পরে বেরিয়েছে, সম্প্রতি বেরিয়েছে, রামমোহন এবং তার সময়, রামমোহন ও তার সময়, এই নাম আর কি, রামমোহন ও তার সময়। এই দুটি বইতেই তিনি তথাকথিত নবজাগরণের যে তত্ত্ব, তাকে খারিজ করে অন্যভাবে বাংলার ইতিহাস তথা বাংলার সমাজ, অর্থনীতি, রাজনীতিকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের সামনে হাজির করেছেন। দুটি বই অবশ্য পাঠ্য হিসেবে আমাদের মনে স্থান করে নিয়েছে। আপাতত আমি দেবোত্তমদার কাছেই চলে যাই, তিনি বাংলা সালের ইতিহাস নিয়ে আলোকপাত করবেন। আপনারা শুনতে থাকুন, সঙ্গে থাকুন। দেবোত্তমদা। আচ্ছা, নমস্কার। হেল্প এগেনস্ট হেট্রেড আমাকে যে সুযোগটা দিয়েছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে আমি নববর্ষের শুভেচ্ছা জানাই। এখন এই নববর্ষ বা বঙ্গাব্দ, এটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে একটা হিসেব মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা এখন যে গ্রেগরিয়ান ইয়ারটায় রয়েছি 2024, এইখান থেকে বঙ্গাব্দের বয়স 593 বা 594 বছর কম। অর্থাৎ দুদিন আগে চৈত্র সংক্রান্তি শেষ হয়েছে, সেই সময়টা 1430 সাল ছিল। আর ইংরেজি যে সাল, গ্রেগরিয়ান যে সাল, সেটা ছিল 2024। অর্থাৎ এই ফারাকটা ছিল 594 বছরের। গতকাল পয়লা বৈশাখ গিয়েছে, 1431 সাল এসেছে। তাহলে এই পার্থক্যটা এসেছে 593 বছরের। তার মানে বঙ্গাব্দ এবং সচরাচর যেটাকে আমরা খ্রিস্টাব্দ বলি, ইদানিং সাধারণাব্দ বলি,
তার সঙ্গে মূল পার্থক্যটা হচ্ছে 593 বা 594 বছরের। এখন এই 593 বা 594 বছরের যে একটা হিসেব, এই হিসেবটাকে কোন রকম ভাবে খাড়া করার জন্য মোট 4টে অভিমত আমরা পাই। সেই অভিমতগুলো কতটা যুক্তিগ্রাহ্য কতটা যুক্তিগ্রাহ্য নয় সেগুলো আমরা আলোচনা করলে বুঝতে পারব। এর মধ্যে প্রথম আমরা বলতে পারি, যেটা শ্রেয়নের আগে বলেছে, তিব্বতী রাজা। এই কথাটি বলেছিলেন ফরাসি অধ্যাপক সিলভা লেভি। তার বইয়ের নাম ছিল লে নেপাল। এই গ্রন্থে তিনি বলেন যে তিব্বতের রাজা নামরি স্রংসন কিংবা তার পুত্র স্রংসন গাম্পো হয় এই রাজার রাজ্যাভিষেক বা পুত্রের জন্ম এই উপলক্ষে আনুমানিক 595 সাল আগে তিব্বতী রাজা একটি অব্দ প্রচলন করেন। এই যে 593 বা 594 সালের কথা বলা হচ্ছে, এটার সঙ্গে একটা সাযুজ্য রেখে সিলভা লেভি এই কথাটা বলেছিলেন। কিন্তু এটা মেনে নেওয়ার ক্ষেত্রে দুটো অসুবিধা আছে। এক, এটা প্রমাণিত হয়নি যে 593 বা 595 সালে নামরি স্রংসন বা তার পুত্র বাংলা আক্রমণ করেছিলেন বা বাংলা দখল করেছিলেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। এমনকি খোদ তিব্বতে তিনি এইরকম একটি অব্দ প্রচলন করেছিলেন, এইরকম কোনো ঐতিহাসিক নথি বা প্রমাণ পাওয়া যায় না। তাহলে যে রাজা, তিব্বতের রাজা, তিব্বতেই অব্দ প্রচলন করছেন না বা বাংলা আক্রমণ করছেন না, তিনি বাংলায় এই অব্দ প্রচলন করবেন, এটা মেনে নেওয়ার ক্ষেত্রে অসুবিধা আছে। সম্ভবত উনি এই দুটি নামের সঙ্গে সন এই শব্দটি দেখতে পেয়ে একে বঙ্গাব্দের সঙ্গে একীভূত করার চেষ্টা করেছিলেন। আমাদের মনে রাখতে হবে সন শব্দটি আরবি, যেমন সাল হচ্ছে ফার্সি। এটা প্রথম অভিমত। দ্বিতীয় অভিমত হোসেন শাহ সম্পর্কে। হোসেন শাহ সম্পর্কে নগেন্দ্রনাথ বসু তার যে বিশ্বকোষ, সেখানে বলেছিলেন যে উনি এই বঙ্গাব্দ প্রচলন করেন। কিন্তু আলাউদ্দিন হোসেন শাহের যে রাজত্বকাল, সেই রাজত্বকালটা 1493 সাল। 1493 সাল মানে আমাদের যে বঙ্গাব্দের হিসেব, সেটা ইংরেজি যে বর্ষ বা গ্রেগরিয়ান যে বর্ষ সেই অনুযায়ীও মিলছে না। আবার 1431 যে বঙ্গাব্দ আমাদের চলছে এখন, তার সঙ্গেও মিলছে না। যদিও নগেন্দ্রনাথ বসু পরবর্তীকালে মানে ওই বইতে নিজেই বলেছেন যে এটা একটা প্রবাদ। এই হোসেন শাহ সম্পর্কে আরেকজন বলেছেন, আমি সেই বইটা আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে নীতিশ সেনগুপ্তর লেখা এ ল্যান্ড অফ টু রিভার্স। এই বইতে, এই বইয়ের 97 এবং 98 পাতায় তিনি সুলতান হোসেন শাহকে এই বঙ্গাব্দ প্রচলনের একটা কৃতিত্ব দিতে চেয়েছেন। কিন্তু আমরা এর আগেই বলেছি 1493 সালে যার শাসন কর্ম শুরু, তিনি কিরকম ভাবে 1431 বঙ্গাব্দ প্রচলন করবেন। কাজেই হোসেন শাহের যে ব্যাপারটা সেটা থাকছে না। আরো দুটো অভিমত রয়েছে। একটি হচ্ছে রাজা শশাঙ্ক, আরেকটি হচ্ছে সম্রাট আকবর। এখন আপনারা যদি হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিধান দেখেন, হরিচরণ বন্দ্যোপাধ্যায় মানে রবীন্দ্রনাথের সমসাময়িক, তিনি তার অভিধানে সন এই শব্দটি যখন দেখিয়েছেন, আমি শ্রেয়নকে দিয়েছি সেই অংশটির একটি ক্লিপিং, যদি শ্রেয়ন দেখাতে পারে খুব ভালো হবে। সেই সন শব্দে পরিষ্কারভাবে হরিচরণ বন্দ্যোপাধ্যায় এই কৃতিত্বটা আকবরকে দিচ্ছেন। যদিও উনি যে হিজরির কথাটা বলেছেন সেখানে একটু ভুল আছে, কিন্তু
এই বঙ্গাব্দ প্রবর্তন করেছেন যে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, মানে সরি আকবর, এটা হরিচরণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন আগে লিখে গেছে। এই বিতর্ক তৈরি হওয়ার আগেই, শশাঙ্ক নিয়ে যে বিতর্ক, সেই বিতর্ক তৈরি হওয়ার আগেই হরিচরণ বন্দ্যোপাধ্যায় এটা লিখেছে। শুধু সন নয়, এমনকি আপনারা যদি হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিধান দেখেন তাহলে দেখতে পাবেন এই যে একটু আগেই বললাম ফার্সি শাল, এই শালের ক্ষেত্রেও হরিচরণ বন্দ্যোপাধ্যায় একইভাবে আকবরকে কৃতিত্বটা দিয়েছেন। তাহলে আমি হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গটা শুধুমাত্র বললাম, এটা মনে হতে পারে যে হরিচরণ বন্দ্যোপাধ্যায় একজন অভিধানকার, তিনি ইতিহাসের এত মারপ্যাঁচ নাও জানতে পারেন। সত্যি আমরা ধরে নিতে পারি মারপ্যাঁচ নাও জানতে পারেন, যদিও আকবরের এই ব্যাপারটা যে আর কেউ বলেননি এমনটা নয়। আমরা যদি হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে ছেড়েও দিই, তাহলে শশাঙ্ক, এই যে নতুন একটা আওয়াজ এসেছে, এই আওয়াজটা আসার অন্যতম বড় একটা কারণ হচ্ছে যে আমরা সবাই জানি যে আমাদের দেশে একটা হিন্দুত্ববাদী রাজনীতি ইদানিং প্রাদুর্ভাব শুরু হয়েছে। তারা এই আমরা, অর্থাৎ হিন্দুরা, আমরা বলতে শুধু বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান নয়, বাঙালি হিন্দুরা যে পঞ্জিকা দেখে তাদের বিভিন্ন রকমের অনুষ্ঠান, সেটা বিয়ে হতে পারে, শ্রাদ্ধ হতে পারে, বিভিন্ন পুজো হতে পারে, সেইগুলো পালন করছে, সেইটার সঙ্গে সম্রাট আকবর, যিনি কিনা ধর্মে মুসলমান, তাকে যোগ করা, এইটা তাদের পক্ষে মেনে নেওয়া বড্ড কষ্টকর হচ্ছে। তারা কষ্ট করে পঞ্জিকাটা খুলে দেখেননি। যদি তারা পঞ্জিকা খুলে দেখেন তাহলে দেখতে পাবেন সেই পঞ্জিকা যারা তৈরি করেছেন, যারা লিখেছেন, সেখানেও এই বঙ্গাব্দের কৃতিত্ব আকবরকে দেওয়া হয়েছে, শশাঙ্ককে নয়। এই শশাঙ্ক সম্পর্কে সুনীল কুমার বন্দ্যোপাধ্যায় একটি বই লেখেন, সেই বইটার নাম হচ্ছে বঙ্গাব্দের উৎস কথা। আমি শ্রেয়নকে সেই বইয়ের পিডিএফ কপির প্রথম পাতাটার ছবিও দিয়েছি। বঙ্গাব্দের উৎস কথা, এই বইটা সুনীল কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই বইটি প্রকাশিত হয়েছিল 1997 সালে, এবং এই বঙ্গাব্দের উৎস কথা কোনো প্রকাশক নেই, গোবরডাঙ্গা থেকে ভদ্রলোক নিজে এটা ছাপিয়েছিলেন, এবং তিনি এই বইতে দাবি করেন যে শশাঙ্ক 594 সালের 12ই এপ্রিল সোমবার এই অব্দ প্রচলন করেছিলেন। অর্থাৎ তিনি সাল নির্দিষ্ট করে বলেছেন 594, তারিখ নির্দিষ্ট করে বলেছেন 12ই এপ্রিল, এবং বার অব্দি বলেছেন সোমবার। যদিও আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যে বর্ষ গণনা, তার দুটো পদ্ধতি আছে, একটা সায়ন পদ্ধতি, একটা নিরয়ন পদ্ধতি। আমি আসবো সে জায়গাটায়, সায়ন পদ্ধতিতে কি সমস্যা বা কি ব্যাপার, নিরয়ন পদ্ধতিতে কি ব্যাপার, সেগুলো বলবো। কিন্তু সায়ন এবং নিরয়ন যারা এই সামান্য বিষয়টা জানেন, তারা এই 594 সালের পয়লা বৈশাখ যদি 12ই এপ্রিল হয়ে থাকে, অর্থাৎ শশাঙ্কের আমলে যদি বঙ্গাব্দ প্রচলিত হয়ে থাকে, তাহলে তার প্রায় 900 বছর পরে বঙ্গাব্দ 14ই এপ্রিল বা 15ই এপ্রিল পড়ছে, এটা যে কি অবাস্তব এবং কি অবান্তর একটি কল্পনা, সেটা বিশ্বাস করা যায় না। কিন্তু খুব মজার ব্যাপার, আমরা একটু আগেই যে নীতিশ সেনগুপ্তের কথা বললাম, তিনি তিনজনের কথা বলেছেন, কোনো ক্ষেত্রেই খুব নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি, কোনো তথ্যসূত্র দেননি তার বইতে। তিনি শশাঙ্কের কথা বলেছেন, আমরা একটু আগেই বলেছি তিনি হোসেন শাহের কথা বলেছেন, এবং সম্রাট আকবরের কথা বলেছেন। শশাঙ্কের কথা বলেছেন ঠিকই, কিন্তু শশাঙ্কের যে শাসনকাল তিনি বলেছেন সেটা 604, 594 নয়, তার 10 বছর পরে, এটা নীতিশ সেনগুপ্ত বলেছেন। এবং নীতিশ সেনগুপ্তর বইতে খুব অদ্ভুত ভাবে দুটি বাঁকুড়ার 2 গ্রামের উল্লেখ করা হয়েছে। সেই গ্রামের উল্লেখটি এত ভ্রান্তিপূর্ণ, যা দেখে বোঝা যায় নীতিশ সেনগুপ্ত ক্ষেত্র সমীক্ষা করেননি। নীতিশ সেনগুপ্ত তার বইতে বাঁকুড়ার একটি গ্রামের মন্দিরে বঙ্গাব্দ উৎকীর্ণ রয়েছে, তার লেখ উৎকীর্ণ রয়েছে এরকম বলেছেন,
সেই গ্রামটির নাম বলেছেন ডিহর গ্রাম। ডিহর গ্রাম বলে বাঁকুড়ায় কোনো গ্রাম নেই। অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলার পুরাকীর্তি বলে একটি বই লেখেন, এবং সেই বাঁকুড়া জেলার পুরাকীর্তি বইতে ডিহর বলে জায়গাটির নাম আছে। ডিহর গ্রাম নয়, ডিহর বলে একটি মন্দির, তার উল্লেখ তিনি করেছেন। এবং সেই মন্দিরে এরকম বঙ্গাব্দের শিলালেখ বা কোনো লেখ পাওয়া গেছে এমনটি অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় বলেননি, তিনি কিন্তু ক্ষেত্র সমীক্ষা করেছেন। দ্বিতীয় যে মন্দিরের কথাটা বলেছেন সেটা হচ্ছে সোনা তপন। সোনা তপন মন্দিরের ছবি যদি দেখাতে পারে শ্রেয়ন তাহলে খুবই ভালো হয়। আমি সোনা তপন মন্দিরের ছবি দিয়েছি, আমারই বন্ধু অধ্যাপক বিপ্লব বন্দ্যোপাধ্যায় আমাকে এই ছবিগুলো পাঠিয়েছেন, তার নিজের তোলা ছবি। এই মন্দিরটা আসলে একটা সূর্য মন্দির, এটা সোনা তপন নয়, এই গ্রামটির নাম সোনা তপল। অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় তার বইতে এই কথা বলেছেন। এবং মন্দিরের চেহারাটা হচ্ছে এইরকম, এটি আসলে একটি সূর্য মন্দির, এবং এই সূর্য মন্দিরের কোথাও বঙ্গাব্দের লেখ পাওয়া গেছে বা দেখা যাচ্ছে আমরা আজ অব্দি পাই। এই ডিহর গ্রামে দুটি মন্দির আছে, একটি ষাঁড়েশ্বর এবং অপরটি শৈলেশ্বর। এই ষাঁড়েশ্বর বা শৈলেশ্বর মন্দিরে কোনো শিলালেখ আছে এটাও পাওয়া যায়। এটা আমি বললাম অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়ের কথা। আমাদের হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে সোনাতপল আসলে সূর্য মন্দির, এটা বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা রক্ষণাবেক্ষণ করছে, এবং এটি সূর্য মন্দির। এখানে কোনো জায়গায় উল্লেখ করা হয়নি যেটা 1000 বছরের পুরনো মন্দির, যেমন ডিহরের ক্ষেত্রেও বলা হয়নি, তেমন সোনা তপলের ক্ষেত্রেও এটা বলা হয়। আমাদের সৌভাগ্য এই যে সুনীল বন্দ্যোপাধ্যায়ের এই বইটি প্রকাশিত হওয়ার ঠিক 3 বছর পরে ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের আরেকটি বই প্রকাশিত হয়। সেই বইটা আমি দেখাচ্ছি। সেই বইটা হচ্ছে বঙ্গ, বাঙ্গালা ও ভারত। এই বইটি প্রকাশিত হয়েছে প্রথমে 2000 সালে, আমার কাছে বইটার 2010 সালের সংস্করণ আছে। এই বইতে 151 এবং 152 পাতায় ব্রতীন্দ্রনাথ কি বলেছেন আমরা সেটা একবার একটু ভার্বাটিম পড়ি। ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কারমাইকেল অধ্যাপক ইতিহাসের, তিনি এই যে দাবি সুনীল বন্দ্যোপাধ্যায়ের, একদম নির্দিষ্টভাবে এই দাবির বিরোধিতা করে তিনি লিখেছেন, সম্প্রতি শ্রী সুনীল কুমার বন্দ্যোপাধ্যায় আরেক ধাপ এগিয়ে বলেছেন যে 594 খ্রিস্টাব্দের 12ই এপ্রিল পয়লা বৈশাখ সোমবার বঙ্গাব্দের গণনা শুরু হয়েছিল, এবং ওই দিনই শশাঙ্ক গৌড়বঙ্গে স্বাধীনভাবে রাজত্ব আরম্ভ করেছিলেন। এটা সুনীল বন্দ্যোপাধ্যায়ের কথা, তিনি প্রথমে বলেছেন। অতএব আপাত প্রত্যক্ষ প্রমাণ না থাকলেও আনুষঙ্গিক প্রমাণে প্রমাণিত যে শশাঙ্ক আমলেই বঙ্গাব্দের সূচনা, সুনীল বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ব্রতীন্দ্রনাথ বাবু বলছেন, এই মতের সপক্ষে কিছু বলতে গেলে প্রথমেই প্রমাণ করতে হবে যে শশাঙ্ক 594 খ্রিস্টাব্দে এক স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন, বা অন্তত ওই সময়ে স্বাধীনভাবে রাজত্ব করেছিলেন। এটা প্রমাণ করার দরকার আছে। এর কোনো নিশ্চিত প্রমাণ নেই, যদিও খ্রিস্টীয় 7ম শতাব্দীর প্রথম ভাগে তার রাজত্ব সম্পর্কে যথেষ্ট তথ্য আমাদের আছে। এর একটু পরেই তিনি বলেছেন, 593-94 থেকে 1000 বৎসরের মধ্যে এমন কোন নথিবদ্ধ তারিখ আমাদের জানা নেই যেটিকে নিশ্চিতভাবে বঙ্গাব্দের জন্য যুক্ত করা যেতে পারে। শশাঙ্কের রাজ্যের সর্বাপেক্ষা বিস্তৃত সীমানার মধ্যে তার পরবর্তীকালীন 1000 বৎসরের মধ্যে তারিখযুক্ত যে বিরাট সংখ্যক লেখ আবিষ্কৃত হয়েছে সেগুলিতে বঙ্গাব্দ ব্যবহারের চিহ্নই নেই। তাহলে শশাঙ্ক যদি বঙ্গাব্দ ব্যবহার করে থাকে, তার 1000 বছরের মধ্যে যদি কোনো মন্দিরের লেখতে সেই ব্যবহারের চিহ্নই না পাওয়া যায়, তাহলে এই শশাঙ্কের ব্যাপারটা ধোপে টেকে না। মজা হচ্ছে যে ব্রতীন্দ্রনাথ বাবু বলার পর শশাঙ্ক বঙ্গাব্দের প্রবর্তক বা ব্রতীন্দ্রনাথ বাবু ভুল বলেছে, এই রকম ব্রতীন্দ্রবাবুকে রেফিউট করে কোনো লেখা আমার চোখে আজ অব্দি পড়ে। তাহলে আমরা
এই বঙ্গাব্দের প্রবর্তকের ক্ষেত্রে প্রথমে যেটা বলেছি যে সিলভা লেভি তিব্বতী রাজা, সেটাকে আমরা বাদ দিলাম। দ্বিতীয়ত নগেন্দ্রনাথ বসু এবং নীতিশ সেনগুপ্ত হোসেন শাহের কথা বলেছেন, সেটাকে আমরা বাদ দিতে পারি। তৃতীয়ত সুনীল বন্দ্যোপাধ্যায় শশাঙ্কের যে প্রচারটা করেছিলেন এবং যে প্রচারকে হাতিয়ার করে হিন্দুত্ববাদীরা শশাঙ্ককে বঙ্গাব্দের প্রবর্তক বলছেন, এমনকি হিন্দু নববর্ষ এরকম একটা অদ্ভুত নতুন একটা জিনিস তারা চালু করার চেষ্টা করছেন, তাকে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সরাসরি ভাবে নস্যাৎ করে দিয়েছেন। তাহলে বঙ্গাব্দের প্রবর্তক কে, এটা আন্দাজ করার কোনো দরকার নেই। এর সমর্থনে দুটো বইয়ের কথা বলা যেতে পারে, দুটোই আবুল ফজলের লেখা। আবুল ফজল আইনি আকবরীতে লিখেছেন যে সম্রাট আকবর দীর্ঘদিন ধরেই সৌর বৎসর অনুযায়ী তার খাজনা চালু করার চেষ্টা করছিলেন। সৌর বৎসর এবং চান্দ্র বৎসর এই ব্যাপারটা একটু বোঝার দরকার আছে যারা একেবারে জানেন না। সেটা হচ্ছে হিজরি, অর্থাৎ যেটা ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী চলে, সেটা সৌর বছরের যে গণনা তার থেকে 11 দিন কম, 254 দিন। আর সৌর বৎসর হচ্ছে 365 দিন। তার মানে দাঁড়ায় 33টা হিজরি বছর মানে 32টা সৌর বছর। আকবর এটা বুঝতে পারেন যে তার খাজনা আদায় যদি হিজরি অনুযায়ী করা হয় তাহলে 32টা সৌর বছরে একজন কৃষক চাষ করবেন এবং তার জন্য 33 বছর তিনি খাজনা দিতে বাধ্য হবেন। এই ব্যাপারটা উপলব্ধি করে তিনি দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিলেন যেটি সৌর মাস ভিত্তিক একটি বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার চালু করার। এবং তারপর তার 29 বর্ষে রাজত্বের যখন 29 বছর হয়েছে, আমরা জানি যে আকবর 1556 সালে সিংহাসনে আরোহণ করেন। 1584 সালে ফতেউল্লাহ সিরাজি তিনি তারিখ ই ইলাহি বলে একটি নতুন ক্যালেন্ডার তৈরি করেন। তারিখ ই ইলাহি এটা সম্পূর্ণভাবে ছিল সৌর মাস ভিত্তিক এবং সৌর বছর ভিত্তিক। অর্থাৎ ফতেউল্লাহ সিরাজি চান্দ্র মাসের যে মডেল সেটাকে প্রত্যাখ্যান করেন, তিনি পারস্য যে মডেল সৌর মাস এবং সৌর বছর সেই মডেলকে নেন। এবং তিনি যদিও এটা 1584 সালে করেছিলেন, কিন্তু আকবর যে সিংহাসনে আরোহণ করেছেন 1556 সালে, তখন 963 হিজরি চলছিল। সেটার এই আকবরের সিংহাসনকে স্মরণীয় করে রাখার জন্য 1556 সাল থেকে এই তারিখ ই ইলাহি শুরু হয়। এটা চালু হয়েছে 992 হিজরিতে, কিন্তু এটা গণনার সুবিধার জন্য আকবরের যে সিংহাসন আরোহণ সেটাকে স্মরণীয় রাখার জন্য 1556 সাল থেকে চালু হয়। তাহলে 1584 থেকে 2024 এই আমাদের মোটামুটি ভাবে 440 বছর, আর তার সঙ্গে 28 বছর যদি আমরা যোগ করি তাহলে বঙ্গাব্দের বয়স হচ্ছে 468 বছর। এটা আমাদের আবুল ফাজল তার আইনি আকবরীতে লিখেছেন। এবং আকবর যে হিজরি সাল খুব একটা পছন্দ করতেন না, সেই কারণে এই আইনি আকবরের যে ইংরেজি অনুবাদ সেখানে হিজরিকে অমিনাস বা অশুভ বা অমঙ্গলজনক এমনটা বলা হয়েছে। এইবারে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে তারিখ ই ইলাহি এর মাসগুলো কি ছিল। এর মাসগুলো সবই পারসিক ছিল। প্রথম মাসের নাম ছিল ফরওয়ার্ডিন, দ্বিতীয় মাসের নাম ছিল অর্ডিভিহিস্ট, এবং বারগুলো আলাদা ছিল। কিন্তু আকবর কখনোই এই মাসগুলোকে তার দেশের যে প্রজা তাদের ওপরে চাপিয়ে দেননি। আমি শ্রেয়নকে অনুরোধ করব আইনি আকবরের সেই অংশটা দেখানোর জন্য। সেখানে দেখা যাচ্ছে যে আইনি আকবরীতে 20টা কলাম করা হয়েছে, 20টা
সারণী করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আমাদের আমাদের যে তারিকি ইলাহি, এই তারিকি ইলাহির সঙ্গে করেসপন্ডিং অন্যান্য মাসের প্রথমটা কি কি থেকে আসছে। 1 নম্বরে আছে হিন্দু ক্যালেন্ডার, 1 নম্বরে আছে। ঠিক তেমন করে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, হিন্দু ক্যালেন্ডারে প্রথম মাসের নাম লেখা আছে চৈত অর্থাৎ চৈত্র। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে লেখা আছে যেমন জানুয়ারি হওয়ার কথা তেমন জানুয়ারি, হিজরি। এবং সবশেষে যে তারিকি ইলাহি, এই করেসপন্ডিং ক্যালেন্ডার ফরওয়ার্ড দিন যেমন ওই বছরে শুরু হচ্ছে, তেমন সেই সময়ে আকবরের রাজত্বকালে যা যা ছিল, যে যে মাসগুলো দিয়ে বছর শুরু হতো, সেই সেই বছরগুলো করা হয়েছে। এখন এই হিসেবটা একটু গন্ডগোলের, অর্থাৎ 1584-তে শুরু হচ্ছে, কিন্তু এটা করা হচ্ছে 1556-তে। এইভাবে আমাদের বঙ্গাব্দের শুরু। এবং এই আবুল ফজল আকবরনামাতে স্পষ্টভাবে বলেছেন যে এটা কোনো ফতেউল্লাহ সিরাজি একটা হাবিজাবি ভাবে এই দিনটা বা বছরটা শুরু করেন। তিনি যে বছরটা শুরু করেছেন যেভাবে, সেটা দেখলে আমরা ফতেউল্লাহ সিরাজির প্রতি শ্রদ্ধায় মাথা নত করতে বাধ্য হব। তার কারণ সেই আমলে 1584 সালের সময় ফতেউল্লাহ সিরাজি ভারতবর্ষে বসে মহাবিষুব যে দিন, ভার্নাল ইকুইনক্স, ডে অফ ভার্নাল ইকুইনক্স, 21শে মার্চ এটি চালু করেছিল। 21শে মার্চ বঙ্গাব্দ চালু হচ্ছে, সরি তালিকি চালু হচ্ছে, বঙ্গাব্দ আকবর আদৌ চালু করেননি। এটা একটা প্রচলিত ভুল যে আকবর বঙ্গাব্দ চালু করেছিলেন বা বাংলা ক্যালেন্ডার চালু করেছিলেন, তিনি করেননি। তিনি যেটা চালু করেছিলেন সেটা তারিকি ইলাহি, এবং ফতেউল্লাহ সিরাজি সেই তারিকি ইলাহিটাই করেন। তারিকি ইলাহির যে চালু হওয়া সেটা হচ্ছে ভার্নাল ইকুইনক্সের দিন, যেদিনকে দিন এবং রাত সমান। তাহলে দিন এবং রাত সমান এমন একটা দিন 21শে মার্চ, যে সময়তে রাজস্ব আদায় করা আমাদের পক্ষে সুবিধাজনক হবে, সেই সময় থেকে তিনি এটা শুরু করলেন 1584 সালে। এটা যে সত্যি বঙ্গাব্দ, এটাই বঙ্গাব্দ, এর কি প্রমাণ? এর প্রমাণ দুটো। তার মধ্যে একটাকে আপনারা নাও মানতে পারেন, মানতেও পারেন, আর একটাকে মানা অতি অবশ্যই উচিত, কারণ সেই ব্যাপারটার সঙ্গে জড়িয়ে রয়েছেন মেঘনাদ সাহা। 1952 সালে দেশ স্বাধীন হওয়ার পর মেঘনাদ সাহার সভাপতিত্বে একটা ক্যালেন্ডার রিফর্ম কমিটি তৈরি হয়, পঞ্জিকা সংস্কার কমিটি, সরকারি তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফে। সেই কেন্দ্রীয় সরকারের তরফে যে ক্যালেন্ডার রিফর্ম কমিটি হয়, সেখানে মেঘনাদ সাহারা যে রিপোর্ট দেন, সেটি 1955 সালে প্রকাশিত হয়। আজকাল সমস্ত কিছুই ওয়েবসাইটে পাওয়া যায়। যে কোনো মানুষ মেঘনাদ সাহা ক্যালেন্ডার রিফর্ম কমিটি এটি যদি টাইপ করেন গুগলে, সঙ্গে সঙ্গে হয়তো এটা পেয়ে যাবেন। এর 257 পাতায়, এই বইটার 257 পাতায় মেঘনাদ সাহা স্পষ্ট করে বলেছেন এই বঙ্গাব্দ হচ্ছে একটি হাইব্রিড অরিজিন। এই বঙ্গাব্দের অরিজিনটা হাইব্রিড। বঙ্গাব্দ হচ্ছে একটি মিশ্র, বঙ্গাব্দের ব্যাপারটা মিশ্র। মিশ্র কেন? কারণ এখানে হিজরি আছে, আবার এখানে সৌর মাস বা সৌর বছরের ব্যাপারটা আছে। এবং তিনি পরিষ্কার যে বঙ্গাব্দের হিসেব করেছেন সেটা হচ্ছে 963 হিজরি, তার সঙ্গে যোগ করতে হবে বর্তমান গ্রেগরিয়ান ক্যালেন্ডার, আর বিয়োগ করতে হবে 1556, সেটাও গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী। 1556 মানে আমরা একটু আগেই বলেছি যে আকবরের যে সিংহাসন আরোহণ, যে সময় থেকে তারিকি ইলাহি চালু হচ্ছে, তাহলে ক্যালকুলেশনটা হবে 963 প্লাস 2024 বিয়োগ 1556। আপনারা যদি একবার একটু হিসেব করে দেখেন, তাহলে দেখতে পাবেন যে 963 হিজরি, তার সঙ্গে 2024 গ্রেগরিয়ান ক্যালেন্ডার, মাইনাস 1556 গ্রেগরিয়ান ক্যালেন্ডার করলে 1431 আসছে। এটি মেঘনাদ সাহার হিসেব। অর্থাৎ মেঘনাদ সাহা এই হিজরিকে গুরুত্ব দিয়েছেন, এই 1556কে গুরুত্ব দিয়েছেন, 963 হিজরিকে গুরুত্ব দিয়েছেন।
তাহলে মেঘনাদ সাহা বঙ্গাব্দের সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন আকবরকে। এইবারে দ্বিতীয় আরেকটি বই, সেই বইটি লিখেছেন অমর্ত্য সেন, বইটির নাম দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। এই বইটি প্রকাশিত হয়েছিল 2005 সালে, একই সঙ্গে পেঙ্গুইন বের করেছিল। এটা লন্ডনে এবং নিউ ইয়র্ক থেকে বেরিয়েছিল। সেইখানেও অমর্ত্য সেন এই বঙ্গাব্দ প্রবর্তনের সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন সম্রাট আকবরকে। এটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা সম্ভবত 331 পাতায় এটা রয়েছে। সেখানে আপনারা যে লেখাটা রয়েছে সেখানে হিজরি উল্লেখ দেখতে পাবেন, সেখানে বুঝতে পারবেন যে কোন সময়তে এটা করা হচ্ছে, অমর্ত্য সেন এটা বলেছেন। এবং ঠিক তার পরের পাতায় একটা চমৎকার কথা বলেছেন, যে কথাটাতে হিন্দুত্ববাদীদের রাগ শুরু হয়েছে। সেই কথাটা কি? সেখানে ইংরেজিতে একটা জিনিস লেখা আছে 332 পাতাতে। আমি তার বাংলাটা মোটামুটি এরকম করতে পারি যে তিনি এখানে বলেছিলেন যে একজন বাঙালি যখন স্থানীয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে ধর্মীয় অনুষ্ঠান করেন, তখন তিনি হয়তো জানেন না যে হিন্দু ক্যালেন্ডারের অনুষঙ্গে যে তারিখগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে তা মোহাম্মদের মক্কা থেকে মদিনা ভ্রমণের স্মৃতির সঙ্গে জড়িত। এই যে মোহাম্মদ চলে আসলো, এই যে মক্কা চলে আসলো, এই যে মদিনা চলে আসলো, অথচ বাঙালি হিন্দু তার ধর্মীয় অনুষ্ঠান পালন করছে। এই যে হাইব্রিড অরিজিন, এটা আসলে একটা সম্মেলনের চিহ্ন, একটা সংশ্লেষের চিহ্ন, যেখানে হিন্দু এবং মুসলমান মিলিত হচ্ছেন, একসঙ্গে অনুষ্ঠান করছেন। তাদের কোনো রকম চিন্তা ভাবনা দেখা যাচ্ছে না, এই নিয়ে কোনো খটকা তাদের মনে আসছে না। পঞ্জিকায় সে জিনিস থাকছে, সে জিনিস হরিচরণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন আগে বলছেন, মেঘনাদ সাহা 1955 সালে এই কথা বলছেন। হঠাৎ সবারই মনে হয়েছে যে এই সংশ্লেষী রাজনীতি আমাদের দরকার নেই, আমাদের দরকার বিভেদকামী রাজনীতি। হিন্দুর একটা আলাদা ক্যালেন্ডার, হিন্দু তার হিন্দুত্ব বজায় রাখার জন্য আকবরের সঙ্গে জড়িত হযরত মোহাম্মদ, মক্কা, মদিনা, হিজরি, এই জিনিসগুলোকে তারা মেনে নিতে চাইছেন না। ফলত তারা যে কোনো ভাবেই হোক, যে কোনো কায়দা থেকেই হোক, শশাঙ্ককে বসানোর চেষ্টা করছে। যদিও শশাঙ্ক বাঙালি ছিলেন না, কিন্তু শশাঙ্ক হিন্দু, অন্তত এইটুকুনি তাদের কাছে একটা সান্ত্বনা। কিন্তু ইতিহাসকে সম্পূর্ণ গুলিয়ে দিয়ে, জ্যোতির্বিজ্ঞানকে সম্পূর্ণ গুলিয়ে দিয়ে, মেয়ার যেটা ক্যালকুলেশন সেটাকে গুলিয়ে দিয়ে এই রকম ভাবে করা খুব অবাক হওয়ার, এবং এটা বলতে পারি খুব একটা ঘৃণিত পদক্ষেপ। আপনাদের যদি মনে থাকে, সেটা হচ্ছে 1757 সালে পলাশী ঘটার মাত্র 13 বছরের মধ্যে বাংলার বুকে একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে। সেখানে বাংলা এবং বিহারের 3 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষের প্রাণ চলে যায়। সেটাকে আমরা ইতিহাসে পড়েছি 76-এর মন্বন্তর নামে, যেটা আসলে ছিল ব্রিটিশ পরিকল্পিত মনুষ্য সৃষ্ট একটি গণহত্যা। গণহত্যা ছাড়া একে অন্য কোনো নামে ডাকা যায় না, কারণ এটা মন্বন্তর ছিলই না। চালের যে খুব অভাব ছিল, ফসলের যে খুব অভাব ছিল, তেমনও নয়। নরেন্দ্র কৃষ্ণ সিংহ তার যে ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গল তার 2য় খণ্ডে বলেছেন যে এমনকি মন্বন্তরের আগের বছরেও 5 থেকে 6 আনায় 1 মণ চাল পাওয়া যেত। অর্থাৎ সেই আমলে মন্বন্তরের আগের বছরে 1 টাকায় 3 মণ চাল পাওয়া যাচ্ছে। এই মন্বন্তরটাকে আমরা বলি 76-এর মন্বন্তর। 76-এর মন্বন্তর বাঙালি বলেন বঙ্গাব্দের হিসেবে, এটাকে আসলে বলেন 1176। আপনারা এই 1176-এর সঙ্গে 594 যোগ করুন, দেখতে পাবেন 1770 হচ্ছে। এই যে আকবর 1176 এবং 594 এর সঙ্গে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি যে 1770 হচ্ছে। এই উদাহরণের থেকে বড় উদাহরণ কি হতে পারে? এবং 468 বছর আগে বঙ্গাব্দের যে কোনো অস্তিত্ব ছিল না,
আকবরের আগে, আকবরের তারিখি ইলাহির আগে বঙ্গাব্দের যে কোনো অস্তিত্ব ছিল না, এটা খুব পরিষ্কার। এবারে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি একটু আগেই বললেন যে আবুল ফজল আকবরনামাতে লিখেছেন যে বঙ্গাব্দ চালু হয়েছে 21শে মার্চ, তাহলে তো চৈত্র মাস হওয়ার কথা, 21শে মার্চ তো চৈত্র মাস হওয়ার কথা, তাহলে আমাদের বঙ্গাব্দের বছরগুলো বৈশাখ থেকে হচ্ছে কেন? এটা প্রশ্ন হতেই পারে এবং প্রশ্ন হওয়াটা খুব সঙ্গত। এর উত্তরটা হচ্ছে এই যে আকবর যখন তারিখি হিলাই চালু করেননি তখন কি বাংলার মানুষরা কোনো বর্ষপঞ্জি মানতেন না, কোনো ক্যালেন্ডার দেখতেন না, তারা কোনো হিসেবপত্র জানতেন না? জানতেন, খুব ভালোভাবেই জানতেন। তার কারণ বাংলায় যখন গুপ্ত রাজাদের শাসন ছিল, অর্থাৎ আমরা ধরতে পারি মোটামুটি 600 সাল অব্দি, সেই সময়তে যে বর্ষপঞ্জিটা চালু ছিল সেটাকে বলা হতো গুপ্তাব্দ। তারপরে পাল রাজারা শাসনে আসেন 600-র পরের থেকে, মোটামুটি লক্ষণ সেনরা আসার আগে অব্দি প্রায় 600 বছর বা 700 বছর। সেই সময়তেও বাংলার মানুষ তাদের একটা বর্ষপঞ্জি ছিল এবং লক্ষণ সেনের সময় থেকে বাংলায় শকাব্দ চালু হয়। এটাও মেঘনাথ সাহা তিনি যে 257 পাতায় আলোচনা করেছেন সেখানে এই বিষয়টাকেও আলোচনা করা হয়েছে যে গুপ্তাব্দ কোন সময়টাতে আসছে এবং শকাব্দ কোন সময়টাতে আসছে। তাহলে আকবর 1584 সালে যখন তারিখি ইলাহি প্রণয়ন করছেন এবং সেটাকে ডেট ব্যাক করছেন 1556-তে, সেই সময় বাঙালির কাছে শকাব্দ আছে এবং শকাব্দ শুরু হচ্ছে বৈশাখ মাস থেকে। তা বাংলার মানুষ সেই সময়তে ওই ফরওয়ার্ডিং মাসটাকে মনে রাখা তাদের পক্ষে কষ্টকর ছিল। আকবর যদিও চাপিয়েও দেননি, বলেননি যে আমাকে সারা ভারতবর্ষের মানুষকে ফরওয়ার্ডিং মাসটাই মনে রাখতে হবে বা অর্ধবিহিস নামটাই মনে রাখতে হবে। সুতরাং স্বাভাবিকভাবেই বাঙালি তার যে প্রচলিত শকাব্দ, তার যে বৈশাখ, তার যে জ্যৈষ্ঠ, তার যে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, সেই মাসগুলোকেই মেনেছে এবং বঙ্গাব্দ সেইভাবেই চালু হয়েছে। যদি শ্রেয়নের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি ওই যে সুনীল বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, অর্থাৎ সায়ন এবং নিরয়ন, তার কি সমস্যা সেটা আমি যাব। শ্রেয়ন, তোমার কি কোনো প্রশ্ন আছে? আমার কাছে দর্শকদের থেকে কোনো প্রশ্ন আসেনি। আমি আচ্ছা, দর্শকদেরকে আরেকবার অনুরোধ করছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে দিলে আমরা সেটা পেয়ে যাব এবং দেবোত্তম দা তার উত্তর দেবেন। আর আমার মনে ব্যক্তিগত একটা প্রশ্ন জেগেছে, সেটা আপনাকে করে ফেলি, আপনি আপনার বক্তব্যের মাঝখানে তার উত্তর যদি দেওয়া সম্ভব হয়। যেটা হুম, আপনি বললেন যে আকবর যেটা তৈরি করেছিলেন সেটা তারিখি ইলাহি, হুম, সেটা বঙ্গাব্দ নয়। এবার হুম, সেটাকে বঙ্গাব্দ হিসেবে ব্যবহার কোন সময় থেকে শুরু হলো, এর কি কোনো মানে ঐতিহাসিক কোনো নিদর্শন আছে? এবং নবাবী আমলে যে পূর্ণাহ যে উৎসবের কথা আমরা শুনি, তার সঙ্গে হুম, কি এর কোনো যোগ আছে? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। হুম, আর দ্বিতীয়ত, বঙ্গাব্দ মানে বঙ্গাব্দর প্রত্নতাত্ত্বিক ভাবে কোনো মন্দিরে বা কোনো জমিদার বাড়ি বা রাজবাড়ির কোনো গাত্রে লেখা রয়েছে, তার হুম, প্রাচীনতম নিদর্শন কি পাওয়া যায়? অবশ্যই, আর দুটোই এই খুব ভালো মুহূর্তে প্রশ্ন। আরেকটা আরেকটা হুম, প্রশ্ন দেখছি একজন দর্শক করেছেন, সমীক্ষণ সেনগুপ্ত, হুম, শকাব্দ এবং বঙ্গাব্দর পার্থক্য কি? আচ্ছা, আমি বলছি, আস্তে আস্তে হ্যাঁ। আসছি। ঠিক আছে, আমি সমীক্ষণ সেনগুপ্ত, তিনি আমার বন্ধু মানুষ, আমি তাকে দিয়ে শুরু করি, বন্ধুকৃত্য করি, সমীক্ষণকে নববর্ষের শুভেচ্ছা জানাই। শকাব্দ এবং বঙ্গাব্দের পার্থক্য হচ্ছে, শকাব্দ আমি একটু আগেই বলেছি যে লক্ষণ সেনের আমল থেকে মোটামুটি ভাবে বাংলায় চালু হয়, যদিও সারা ভারতবর্ষে শকাব্দ চালু ছিল। শকাব্দের বয়স হচ্ছে 78 খ্রিস্টাব্দ। আমরা যে কোনো শকাব্দের সঙ্গে 78 খ্রিস্টাব্দ যদি যোগ করি তাহলে বর্তমান যে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের যে বর্তমান বছর সেটাকে আমরা পাবো। কিন্তু বঙ্গাব্দ তা নয়। বঙ্গাব্দ খ্রিস্টাব্দ থেকে 593 বা 594 বছরের ফারাক। তাহলে একটা 78 বছরের ফারাক শকাব্দের সঙ্গে খ্রিস্টাব্দের, খ্রিস্টাব্দ -78, এইটা করলে পরে আমরা শকাব্দ পাবো।
কিন্তু খ্রিস্টাব্দ -593 বা 594 তবেই আমরা বঙ্গাব্দটা পাবো। যেরকম একটু আগে আমি বলছিলাম যে 1770 এই যে খ্রিস্টাব্দ 76-এর মন্বন্তর বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এটা থেকে 594 বাদ দেওয়ার পরে কিন্তু ওই 1176টা আসছে। শকাব্দের সঙ্গে বঙ্গাব্দের মূল ফারাক মূলত এইটা, কারণ শকাব্দও সৌর অব্দ ছিল এবং বঙ্গাব্দও সৌর অব্দ ছিল। এবং বঙ্গাব্দ কোন সময় থেকে চালু হয়েছে এটা বলা বড় মুশকিল, কারণ আকবর 1576 সালে বা 1575 সালে বাংলা দখল করেছেন। তার 8 বছরের মধ্যে উনি তারিকি ইলাহি চালু করেছেন। এমন হতেই পারে যে বাংলার মানুষ খাজনা দেওয়ার জন্য, আকবর যেহেতু রাজস্ব বা ফিসকাল ইয়ার, তার যে অর্থনীতির যে বর্ষ, আর্থিক বর্ষ, সেটা করার জন্যই মূলত এই সংশোধনটা করেছিলেন তার ক্যালেন্ডারের ক্ষেত্রে। বাংলার মানুষ সেটাকে মেনে নিয়েছিল বা তাদের সঙ্গে এটা সাযুজ্যপূর্ণ হয়েছিল, এবং তারা ওই ফারওয়ার্ড দিন বা অর্দিবিহিষ্ট এই মাসগুলোর সঙ্গে যোগাযোগ না রেখে তাদের মতন করে তারা বৈশাখ জ্যৈষ্ঠ এরকম করেই বঙ্গাব্দের ব্যাপারটাকে প্রচলন করেছিল। তোমার যে দ্বিতীয় প্রশ্ন ছিল যে এরকম কোন মন্দির লেখো পাওয়া গেছে কিনা, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আমাদের সেই ব্যাপারে সাহায্য করেছেন। তিনি বলেছেন যে বাঁকুড়ার বিষ্ণুপুরে এইরকম একটি মন্দির লেখ পাওয়া গেছে, যেখানে লেখা আছে শকাব্দ 1608 আর বঙ্গাব্দ 1093। সন কথাটা যদিও লেখা আছে, বঙ্গাব্দ কথাটা লেখা নেই। কেন বঙ্গাব্দ কথাটা লেখা থাকে না বা থাকেনি এতদিন, সেই ব্যাপারটাও আমি বলবো। তাহলে শকাব্দ লেখা আছে 1608, 1608-এর সঙ্গে যদি 78 যোগ করা যায় তাহলে হচ্ছে 1686, আর 1093 সন এটা লেখা আছে, তার সঙ্গে যদি 593 এটাকে যুক্ত করা হয় তাহলে ওই 1686 হচ্ছে। মানে 1093 সন লেখা ছিল আর 1608 শক লেখা ছিল। এই শকটা চলতো দীর্ঘদিন ধরেই, সন কথাটা চলতো, বঙ্গাব্দ কথাটা চলে। কেন চলেনি? এই বঙ্গাব্দের সঙ্গে ওই যে বললাম মক্কা, মদিনা, আকবর, হিজরি এইগুলো জড়িত রয়েছে বলে কিছু মানুষ লিখিত আকারে এই বঙ্গাব্দ শব্দটাকে ব্যবহার করেননি। বঙ্গাব্দ সাহিত্যে প্রথম ব্যবহৃত হচ্ছে বঙ্কিমচন্দ্রে। দুর্গেশ নন্দিনী উপন্যাসে বঙ্গাব্দ কথাটা আমরা পাচ্ছি, যদিও তার ব্যাখ্যাটা ভুল আছে। 997 বঙ্গাব্দে বলে তিনি দুর্গেশ নন্দিনীতে একটি বাক্য লিখেছেন। 997 বঙ্গাব্দ যদি উনি লিখে থাকেন সেটা ঠিক লিখেছেন এমনটা বলা যায় না, কিন্তু বঙ্গাব্দ কথাটা বঙ্কিমচন্দ্র লিখেছেন। হিন্দু বাঙালি সাধারণত সন শব্দটি ব্যবহার করতেন, এবং আমরা যদি পুরনো দলিল দেখি, পুরনো লেখাপত্র দেখি, তাহলে সন শব্দটা প্রচলিত। যেমন আমরা বিষ্ণুপুরের যে মন্দির লেখো, যেটি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বই থেকে আমরা জানতে পারছি 1093 সন লেখা আছে, অর্থাৎ এটি বোঝা যাচ্ছে যে 1686 সালে স্থাপিত একটি মন্দির। এইটি হচ্ছে প্রাচীনতম নিদর্শন বঙ্গাব্দ ব্যবহারে। বিদ্যাসাগর তার বইতে মোটামুটি ভাবে লিখতেন সংবৎ। প্রথম দিকে তার যা লেখাপত্র আছে সেখানে সংবৎ লেখা থাকতো। সংবৎ হচ্ছে খ্রিস্টাব্দের সঙ্গে 56 বা 57 যুক্ত করলে সংবৎ হয়। শেষের দিকে নিষ্কৃতি লাভ প্রয়াস বা তারপরের দিকে 87, 88, 89, 90 এই সময়তে তার প্রকাশিত বইতে তিনি সন কথাটা ব্যবহার করেছেন। বঙ্গাব্দ অনেক পরে প্রচলিত হয়েছে, বিশেষ করে লিখিত বইতে বঙ্গাব্দ কথাটা আমরা এখন যেমন দেখতে পাই, 19 শতকেও বঙ্গাব্দ কথাটা সেরকম পাওয়া যায়নি। তবে সাল পাওয়া গেছে, এটা মনে রাখতে হবে। সন এবং সাল, আগে আমি প্রথমেই বলেছি যে সন শব্দটা হচ্ছে আরবি আর সাল কথাটা হচ্ছে ফার্সি। অনেক সময়তে এমন লেখা হতো সন অত সাল, অর্থাৎ সন 1430 সাল। সন মানে ইয়ার 1430 এবং সাল মানে তারিকি ইলাহি বা বঙ্গাব্দ। এই সাল শব্দটা আমি সবচেয়ে পুরনো যে ব্যবহার দেখেছি সেটা হচ্ছে ভারতচন্দ্রে। ভারতচন্দ্র সাল তামামি এই শব্দটি ব্যবহার করেছে। ভারতচন্দ্র মানে আমরা
মোটামুটি রাজা কৃষ্ণচন্দ্রের আমলের কথা বলতে পারি। সেই আমলের কথা আমরা যদি অষ্টাদশ শতকের, আমি সাল তামামি এই শব্দটা ভারতচন্দ্রকে বলতে দেখেছি বা এটা আলোচনা করতে দেখেছি। হ্যাঁ শ্রেয়ন, তোমার যদি আর কোনো প্রশ্ন থাকে, নাহলে আমি সায়ন এবং নিরয়নের ব্যাপারটা বলবো। যদি তোমার থাকে আমাকে আরেকবার বলতে পারো, বা যদি কারো কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, সমীক্ষণ সেনগুপ্ত আরেকটা প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে সন সাল এই টার্মগুলো কোথা থেকে এলো, যদিও আমার যেটা মনে হয় আপনি এটা উল্লেখ করেছেন যে আরবি এবং ফার্সি ভাষা থেকে এলো আর কি। হ্যাঁ আহ, হ্যাঁ, আর সেটা আপনি যদি আরেকটু বিস্তারিত বলতে চান তো বলতে পারেন। সন আর এবং সাল, আপনি, হ্যাঁ হ্যাঁ, বলো। আর আপনি আপনার যে আলোচনায় সেখানে আপনি চলে যান। আর একটা জিনিস আমি জানতে চাই, সেটা হচ্ছে যে এই নবাবী আমলের যে পূর্ণাহ অনুষ্ঠান, তার হ্যাঁ, সঙ্গে কি এই বঙ্গাব্দের কোনো যোগ আছে? না আর পূর্ণা, আরেকটা, পূর্ণ, হুম, হ্যাঁ বলো। হ্যাঁ, আরেকটা পূর্ণ কথা হচ্ছে অনুষ্ঠান। যে হ্যাঁ, এটা বঙ্গাব্দ সংক্রান্ত নয় সরাসরি, কিন্তু হুম, মধ্যযুগের বিভিন্ন জায়গাতে আমরা যেটা শকাব্দের উল্লেখ পাই আর কি প্রবলভাবে। কিন্তু হুম, আমরা জানি যে প্রাচীনকালে আরো অনেক রাজা তাদের নিজেদের নামে আর কি অব্দ চালু করতেন, যেরকম বিক্রম সম্বত বা লক্ষণ সেন তৈরি করেছিল লক্ষণাব্দ। কিন্তু হুম। এইগুলো অতটা জনপ্রিয় হয়নি কেন, এটা যদি একটু বলেন। আর লক্ষণ সেন বাংলার রাজা ছিলেন, খুব বেশি দিন যে রাজত্ব করেছিলেন তা নয়। ওই সময়তে একটি সন পরিচালিত ছিল, সেই সনটাকে বলা হতো পরগনাতি সন। সেটা খুব বেশি চলেনি। আর একজন সামান্য একটি অঞ্চলের রাজা আর একজন সম্রাট, এদের মধ্যে একটু ফারাক তো আছেই, হয়তো সেটা প্রচলিত হয়নি। সন শব্দটা আগেই ছিল। সন শব্দের ব্যাপারে আমাকে আমার বন্ধু সোমনাথ রায় খুব সাহায্য করেছেন। তিনি দেখিয়েছেন যে কবি কঙ্কন মুকুন্দুরাম তার চণ্ডীমঙ্গলে সন শব্দটি ব্যবহার করছেন। 3 সন কর বাকি রয়েছে বলে ভারু দত্ত অভিযোগ জানাচ্ছেন। তো এই সন শব্দটা অনেকদিন আগে থেকেই ছিল। সন আরবি শব্দ এবং শাল ফার্সি শব্দ। এই শব্দগুলোকে দেখলেই বোঝা যায় যে এই শব্দগুলোর সঙ্গে একটি মুঘল আমলের যোগ আছে, বা আরবি ফার্সি এই ব্যাপারটার একটা যোগ আছে। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে কথাটা আমি বারবার বলার চেষ্টা করছি, হ্যাঁ, আপনি সেটা আপনার এবারে মতো আমি বলি। চালিয়ে যান। হ্যাঁ, একটা একটা জিনিস না বললে একটু মুশকিল। সেটা হচ্ছে সায়ন গণনা এবং নিরয়ন গণনা। এখন এই যে বছরটা গণনা করা হয়, এর দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে সায়ন গণনা। এই সায়ন গণনা আমাদের শকাব্দে গণনা হয়। আমাদের পুরনো যেসব ভারতবর্ষের যেগুলো সৌর বছর গণনার পদ্ধতি, সেই সায়ন গণনাতে একটি দিন মানে হচ্ছে 365.25। আমি একটু মোটা আকারে বলছি, 2 5-এর পরেও আরো কতগুলো সংখ্যা আছে, কিন্তু মোটামুটি ভাবে 365.2। আমি একটু ভুল বললাম। সায়ন পদ্ধতিটা হচ্ছে মেঘনাথ সাহা, বা একদম নতুন যে পদ্ধতিটা, যেটা জ্যোতির্বিজ্ঞানের নিয়ম অনুযায়ী চলে, মেঘনাথ সাহা যেটা বলেছিলেন, সেইখানে একটা দিন মানে হচ্ছে 365.24 দিন। আর আমাদের যে শকাব্দ বা বঙ্গাব্দ এগুলো গণনা করা হয়, এই গণনা পদ্ধতিটার নাম হচ্ছে নিরয়ন পদ্ধতি। এই পদ্ধতিতে একটা দিন মানে 300, একটা বছর মানে 365.25 দিন। তার মানে এই সায়ন পদ্ধতি এবং নিরয়ন পদ্ধতি, অর্থাৎ আমাদের যে বঙ্গাব্দের গণনা পদ্ধতি, সেইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 0.01 দিন করে প্রতি বছরে বেড়ে যাচ্ছে। 0.01 দিন মানে প্রায় 24 মিনিট। প্রায় 24 মিনিট মানে 60 বছরে একদিন করে বেড়ে যাচ্ছে। আমাদের পঞ্জিকার যদি সংস্কার না হয়, তাহলে এইটা 120 বছরে 2 দিন, 180 বছরে 3 দিন, এরকম করে বাড়তে থাকবে। আমি এটা সামান্য একটা উদাহরণ দিই, এটা বোঝা যাবে যে মেঘনাথ সাহা এবং তারা অন্যরা একদম আধুনিক জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী সায়ন গণনা পদ্ধতিতে, আমি বলেছি 365.24 দিন। আর আমাদের যে বঙ্গাব্দ চলছে বা শকাব্দ যেটা চলছিল এতদিন, সেটা হচ্ছে 365.25 দিন। এরপরে কি হয়েছে, আমরা যদি রবীন্দ্রনাথের জন্ম দেখি 25শে বৈশাখ, সেটা ঠিকই আছে, কিন্তু 1861 সালে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন 7ই মে।
এবং রবীন্দ্রনাথের জন্মের 150 বছর হয়ে গেছে, অর্থাৎ 60+60 120 বছর পেরিয়ে এসছে। আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের জন্মদিন পড়ছে 9ই মে, অলরেডি দুদিন এগিয়ে এসেছে। এই যে আমি একটু আগেই বলছিলাম যে 21শে মার্চ ভার্নাল ইকুইনক্স, তারপরেই তো বৈশাখ মাসটা হওয়ার কথা, কিন্তু বৈশাখ মাসটা আমাদের এসে এখন পড়ছে 14ই এপ্রিল বা 15ই এপ্রিল। এই যে 0.01 দিন বা 24 মিনিট করে প্রতি বছরে আমরা এগিয়ে যাচ্ছি, আসলে এগিয়ে যাওয়ার কথা নয়। ফলত আমাদের এই এপ্রিল মাসের মাঝামাঝি সময়তে এসে পয়লা বৈশাখটা পড়ছে। মহাবিষুবের সময়তে পয়লা বৈশাখ পড়ার কথা ছিল, কিন্তু সেটা পড়ছে না, না পড়ার জন্যই এই ব্যাপারটা হচ্ছে। এইখানে আরো একটা জিনিস লক্ষণীয়, সেটা যে বাংলাদেশ তাদের মতন করে একটা ক্যালেন্ডার সংস্কার করেছে। বাংলাদেশে যেরকম আমাদের এখানে মেঘনাথ সাহা কমিটি তৈরি হয়েছিল, বাংলাদেশে বিখ্যাত ভাষাতাত্ত্বিক মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি এই ক্যালেন্ডার সংস্কার সভাপতি ছিলেন। তিনি একটা প্রস্তাব দেন, সেই প্রস্তাবে বলা হয়েছিল যে বছরের প্রথম 5টা মাস 31 দিনে গোনা হবে এবং পরের 7টা মাস 30 দিনে গোনা হবে, এবং যেটা অধিবর্ষ হবে লিপ ইয়ার, সেই লিপ ইয়ারটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী হবে। যেমন 2024 সাল লিপ ইয়ার, এই বছরে কি হবে, ফাল্গুন মাসটা 29 দিনে হবে, আর বাকি যে ব্যাপারগুলো থাকছে ফাল্গুন মাসটা 31 দিনে হবে, বাকি মাসগুলো 30 দিনে থাকবে, ওই অতিরিক্ত দিনটা ফাল্গুন মাসে ঢুকে যাবে। যার ফলে বাংলাদেশে এই ক্যালেন্ডার সংস্কার করার পরে প্রতি বছরই নববর্ষ 14ই এপ্রিল হচ্ছে। আমাদের এখানে সেটা 14ই এপ্রিল হচ্ছে, 14 এপ্রিল অনেকদিন পরে পড়লো। আমাদের এখানে জেনারেলি যেটা হয়, বাংলাদেশের একদিন পরে আমাদের এখানে নববর্ষ হয়, এবং আমরা এই যে এখনো নিরয়ন পদ্ধতিতে গণনা করে চলেছি, এই যে 60 বছরে একদিন করে বাড়ছে, 900 বছর যদি আজকে থেকে 900 বছর পরে বাঙালি থাকে বা নববর্ষ বলে কোনো ব্যাপার থাকে বা বঙ্গাব্দ বলে কোনো বিষয় টিকে থাকে, তাহলে সেই পয়লা বৈশাখ পড়বে 1 মে, 15 দিন এগিয়ে যাবে, 15ই এপ্রিল থেকে ওটা গিয়ে 1 মে এরকম সময়তে গিয়ে পড়বে। কাজেই এইখানে একটা সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে, এবং আমাদের যারা পঞ্জিকাকার তারা এটাকে সংস্কার বা সংশোধন করছেন না, এবং এইটা আস্তে আস্তে একটি গন্ডগোলের সৃষ্টি করবে, এটা আমি আন্দাজ করতে পারি। হ্যাঁ শ্রেয়ন। আর কারুর কোনো যদি প্রশ্ন থাকে করতে পারেন। আমি একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে সাম্প্রতিক একটা বিতর্ক তৈরি হয়েছে এই মঙ্গল শোভাযাত্রা শুরু হওয়ার পর থেকে, যে এখানে যেরকম কিছু লোক বাংলা সনকে হিন্দুত্ববাদী বা হিন্দুদের ঐতিহ্য বলে দাগিয়ে দিতে নানা রকম উদ্ভট যুক্তি তারা প্রয়োগ করছে, তেমনি বাংলাদেশেও একদল মানুষ আর কি মৌলবাদী শরীয়তি মৌলবাদী মানুষ, তারা বলছেন যে এই পয়লা বৈশাখ পালনটা ইসলাম বিরোধী বা বাংলা সালটা ইসলাম বিরোধী। তো এরও কি কোনো ঐতিহাসিক কোনো তাৎপর্য আছে, না এটা নিতান্তই একটা মৌলবাদী কার্যকলাপ? যারা মৌলবাদী হবেন তারা ইতিহাস অতটা মানবেন না বলেই তো মৌলবাদী হবেন, ইতিহাসটা মানলে তো মৌলবাদী হওয়ার ব্যাপার ছিল না। আমাদের এখানে ধরুন আইনি আকবরী, আকবরনামা, অমর্ত্য সেন, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, মেঘনাথ সাহা, এতজন এবং পঞ্জিকাকার, এতজন এই বঙ্গাব্দের সৃষ্টিকর্তা আকবর, এই বঙ্গাব্দের বয়স 468 বছরের বেশি নয়, এই সব বলার পরেও, এত উদাহরণ দেওয়ার পরেও তারা শশাঙ্ককে কোথার থেকে হাজির করছেন এবং শশাঙ্ককে হিন্দু বীর বলে একটি হিন্দু বর্ষ তৈরি করছেন। তারা ইতিহাসের কোন রকম ধারও ধারছেন না, জ্যোতির্বিজ্ঞানের ধার ধারছেন না, বিজ্ঞান তো তাদের কাছে অত্যন্ত দূরের বিষয়। তাদের কাছে মূল সমস্যার যেটা জায়গা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আমি আগেই বললাম, হিজরি, আকবর, মক্কা এবং মদিনা, এইগুলো তাদের কাছে সমস্যা, এবং তারা সেই পঞ্জিকা দেখে পুজো করছে, সেটা তাদের কাছে সমস্যা। এটা আমাদের এই পার বাংলায়। ওপার বাংলায় যেটা হচ্ছে সেটা হচ্ছে কতগুলো পেঁচা, কতগুলো মঙ্গল ঘট,
তাতে হয়তো স্বস্তিক চিহ্ন আঁকা থাকতেও পারে বা নাও থাকতে পারে, কলা পাতা বা আম পাতা, এইগুলো দিয়ে কেন শোভাযাত্রা হবে? এটা বেদাত, এটা শিরক, এটা ইসলামে হারাম ইত্যাদি বলা হচ্ছে। কিন্তু পয়লা বৈশাখ আপনারা বারবার করে দেখুন, যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে কষ্টকর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, পয়লা বৈশাখ তার সবচেয়ে বড় একটা ধর্মনিরপেক্ষ উদাহরণ হতে পারে, একটা সংশ্লেষের উদাহরণ হতে পারে, একটা অ্যামালগামেশনের উদাহরণ হতে পারে, যেখানে হিন্দু এবং মুসলিম দুজনেই কোন রকম চিন্তা ভাবনা না করে এই ব্যাপারটার সঙ্গে সংযুক্ত হতে পারেন, বছরের নতুন দিন হিসেবে জিনিসটাকে বিবেচনা করতে পারেন। এবং হিন্দু মুসলমানের মিলনের সবচেয়ে বড় একটা উদাহরণ আমাদের সামনে রয়ে গেছে। তারপরেও এপার বাংলায় কিছু হিন্দুত্ববাদী তারা এইটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ভেঙে দেওয়ার চেষ্টা করছেন, নস্যাৎ করার চেষ্টা করছেন। এবং ওপারেও আমি যেটুকুনি শুনতে পাই বা যে দেখতে পাই, সেখানে ওই ব্যাপারটাকে হারাম বা বেদাত বা শিরক ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে। এছাড়া অন্য কিছু বলার কিছু নেই। হুম, কোনো কি আমাদের দর্শকদের কোনো প্রশ্ন আছে? অনুষ্ঠান মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে। একটা হুম। ছোট প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাই। সেটা হচ্ছে যে পয়লা বৈশাখ বা বাংলা বা সন, এটা আমাদের লোকায়ত সংস্কৃতিতে কতটা যুক্ত, নাকি এটা কেবল আমাদের এলিটদের চর্চারই বিষয়? এই নিয়ে যদি লোকায়ত একটু আপনি আলোকপাত করেন। লোকায়ত সংস্কৃতির সঙ্গে ভীষণভাবেই যুক্ত। এলিটরা ইদানিং, আমার বয়স 59 বছর হলো, আমি আজকে থেকে 10 বা 15 বছর আগে কলকাতার বাঙালি ধুতি পাঞ্জাবি পরে একটি বাঙালি হোটেলে, একটি 5 স্টার হোটেলে বাঙালি খাবার খাচ্ছে। সেখানে টিপিক্যাল বাঙালি খাবার যেসব হয়, তারা সব কলা পাতায় পরিবেশন করছে, মেয়েরা অদ্ভুত বাঙালি কায়দায় শাড়ি পরে বা ধুতি পরে কাঁসার থালায় বিভিন্ন রকম খাবার অন্ন ব্যঞ্জন দেওয়া হচ্ছে। এই দৃশ্য 10 বছর বা 15 বছর হয়েছে এবং এটাকে কর্পোরেটাইজ করা হচ্ছে। এটা একটা কর্পোরেটদের একটা জায়গা এসেছে বাঙালির সেন্টিমেন্টকে ভাঙিয়ে খাওয়ার জন্য। কিন্তু নববর্ষ মফস্বলে এখনো পর্যন্ত রমরম করে চলছে, বিশেষ করে ব্যবসাদাররা যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, বিভিন্ন রকম ব্যবসার সঙ্গে জড়িত, যারা চাষি, যারা কারিগর, যারা কৃষক, এই মানুষগুলো এখন অব্দি বাংলা ক্যালেন্ডার জানেন। আমাদের এলিট বাঙালি 3 দিন বাংলা ক্যালেন্ডারটা মনে রাখেন। একদিন হচ্ছে পয়লা বৈশাখ, 2 হচ্ছে 25শে বৈশাখ, 3 হচ্ছে 22শে শ্রাবণ। তার বাইরে সারা বছরের মধ্যে এমনকি তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কোন মাসে কতগুলো দিন আছে, তারা তো বলতে পারবেনই না, এমনকি বাংলা তারিখগুলো তারা বলতে পারবে। কিন্তু গ্রাম বাংলায় এবং মফস্বল বাংলায় এই পয়লা বৈশাখ যথেষ্ট বড় একটি উৎসব এবং বাংলা ক্যালেন্ডার তাদের দৈনন্দিন জীবনের অঙ্গাঙ্গী একটা ব্যাপার। সুতরাং এটা এলিট কালচার, এটা হয়তো নতুন হতে পারে। কলকাতা সংক্রান্ত কিছু এলিট বা কলকাতার আশেপাশে কিছু এলিট তারা এটাকে অন্যরকম ভাবে সেলিব্রেট করতে পারেন, কিন্তু পয়লা বৈশাখের দীর্ঘদিন ধরেই একটা ঐতিহ্য আছে এবং বাঙালি এটাকে দীর্ঘদিন ধরেই মেনে আসছে এবং মেনে আসবে বলেই আমার ধারণা। আরেকটি প্রশ্ন এসছে সৈয়দ নাকিব মাহমুদ, তিনি জিজ্ঞেস করছেন, মেঘনাদ সাহা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলাদেশের মতো ভারতে কি একই দিনে করা যায় না? আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি হ্যাঁ, বুঝতে পেরেছি। কমেন্টটা। না, মেঘনাদ সাহা যেটা বলেছিলেন, মেঘনাদ সাহা খুব পরিষ্কার ভাবে বলেছিলেন যে শকাব্দ থেকে শকাব্দের সঙ্গে 6 থেকে 7 দিন যুক্ত করে দিতে হবে ফাল্গুন মাসটায়। আপনারা জানেন যে আহ, ত্রয়োদশ পোপ গ্রেগরি 1582 সালে যখন জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার হচ্ছে, যে গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা আমরা বলি, এটা ত্রয়োদশ পোপ গ্রেগরির সঙ্গে যুক্ত। এটা হয়েছিল 1582 সালে। সেই সময় 10 দিন উনি গন্ডগোলটা মেটানোর জন্য, জুলিয়ান ক্যালেন্ডারের যে ক্যালকুলেশন, তার গন্ডগোলটা মেটানোর জন্য 5ই অক্টোবর থেকে ঝপাস করে 15ই অক্টোবরে চলে গেছিলেন। এই 10টা দিন উনি এক্সট্রা অ্যাড করেছিলেন, অর্থাৎ তার মনে হয়েছিল যে জুলিয়ান ক্যালেন্ডারে এই 10টা দিন পিছিয়ে রয়েছে। মেঘনাদ শাহ ফাল্গুন মাসে একটি নির্দিষ্ট বছরে 7টা দিন যুক্ত করতে বলেছিলেন, যে ফাল্গুন মাসটা যা হয় হয়, কিন্তু ওই বছরটায় যদি আমরা 7টা দিন যুক্ত করে দিই তাহলে ক্যালকুলেশনটা ঠিক হতে পারে। কিন্তু এইটা মানা হয়নি এবং মুহাম্মদ শহীদুল্লাহ যে কাজটি করেছেন সেইটিও যে খুব তিথি নক্ষত্র মেনে করেছেন আমি এটা বলতে পারি না। তিনি মোটামুটি ভাবে একটা ক্যালকুলেশনে নিয়ে এসছেন যাতে করে তাদের কিছু নির্দিষ্ট দিন
তাদের শহীদ দিবস, তাদের স্বাধীনতা দিবস, তাদের ভাষা দিবস, তাদের পয়লা বৈশাখ, এগুলো একটা নির্দিষ্ট দিনে হতে পারে। 14ই এপ্রিল তো হতে পারেই না, সৈয়দ নকিব মাহমুদ যেটা বলেছেন 14ই এপ্রিল তো পশ্চিমবঙ্গে হতেই পারে না। আমি বরঞ্চ আশঙ্কা করছি যে এমন একটা দিন আসবে যেদিনকে 20 এপ্রিল বা 25 এপ্রিল, এমনকি 1লা মে, বাঙালি তখন চিন্তা করে 1লা মে মিছিলে হাঁটবো নাকি পয়লা বৈশাখ করতে যাবো, এরকম জায়গাটায় আসবে যদি আমাদের পঞ্জিকা সংস্কার না হয়। সোমনাথ রায় আমাদের পরিচিত, তিনি বলছেন যে বাংলায় এখনো খাজনা নেওয়া হয় চৈত্র মাসে, অর্থাৎ সেই পরম্পরাই তাহলে অনুসরণ করা হচ্ছে। হ্যাঁ, বাংলায় খাজনা নেওয়া হয় চৈত্র মাসে, সেই খাজনা তো এখন সেরকম ভাবে তো খাজনা ব্যাপারটা নেই। খাজনা যেটা ছিল সেটা তো এখন সরকারি খাজনা, সেটা চৈত্র মাসে নেওয়া হতে পারে। কিন্তু বাংলার যে খাতা, হাল খাতা যেটা আমরা মোটামুটি ভাবে বলি, আপনি যেটা পুণ্যাহের কথা বলছিলেন, এই পুণ্যাহের প্রসঙ্গটা আমি ভুলে যাব, পুণ্যাহটা জাস্ট আমি ছুঁয়ে যাই। পুণ্যাহের এই বিষয়টা চালু করেছিলেন মুর্শিদ কুলি খান, এবং মুর্শিদ কুলি খাঁয়ের আমলে যেটা হয়েছিল সেটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁয়ের আমলে বাংলায় বেশ কিছু বড় জমিদারের উদ্ভব হয়েছিল। বড় জমিদার উদ্ভব হয়েছিল, তার মধ্যে বর্ধমান বলা যেতে পারে, বিষ্ণুপুর বলা যেতে পারে, রাজশাহী বলা যেতে পারে, নদিয়া বলা যেতে পারে। এরকম কিছু বড় জমিদারিতে ভাগ হয়েছিল, এবং মুর্শিদ কুলি খাঁয়ের বেশিরভাগ মানে সেই আমলে সবচেয়ে বেশি অমুসলমান, অর্থাৎ যাদেরকে আমরা হিন্দু বলে থাকি, অমুসলমান কর্মচারী নিযুক্ত হয়েছিলেন উঁচু পদে। এই তার খাজনা আদায়ের জন্য তিনি পুণ্যাহ বলে একটি অনুষ্ঠান চালু করেছিলেন, এটা মুর্শিদ কুলি খায়ের আমলে হয়েছিল। তার আগে পুণ্যাহ এই ব্যাপারটা খুব প্রচলিত ছিল, এমনটা অন্তত আমার জানা নেই। যদি অন্যরা কেউ জানতে পারেন, আপনাদের এখানে কমেন্ট বক্সে তারা করতেই পারেন কমেন্ট। আমার জানা নেই যে তার আগে পুণ্যাহ ব্যাপারটা ছিল। এই পুণ্যাহতে জমিদাররা আসতেন, জমিদাররা তাদের বকেয়া খাজনা দিতেন, এটি বছরের শেষ দিন হিসেবে বকেয়া খাজনা দেওয়ার ব্যাপারটা ছিল। সেখানে সামান্য মিষ্টিমুখ হতো, ইত্যাদি তো হতো, এবং এই ব্যাপারটা ছিল। সেইটাই আমাদের এখন হাল খাতাতে এসে ট্রান্সফার্ড হয়েছে। আমরা দিন এগিয়ে আসছে, আমরা এর আগেও বলেছি যে পাঁজিতেও দেখবেন আমাদের এখন আর পল অনুপল এগুলো বলা হয় না, একদম ঘন্টা মিনিট সেকেন্ডে চলে এসছে। পাঁজি এই জায়গাটায় খানিকটা মডার্ন হয়েছে ঠিকই, কিন্তু ওই যে বললাম যে এখনো নিরয়ন পদ্ধতিতে গণনা চলছে বলে এইটা 0.01 দিন এক্সট্রা বা 24 মিনিট করে এক্সট্রা থাকার জন্য এমন একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যে প্রতি 60 বছরে একদিন করে আমরা বাড়তি করছি। এবং সেটা আপনাকে রবীন্দ্রনাথের জন্মদিন দিয়ে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এরকম আরো অজস্র উদাহরণ হয়তো দেওয়া যেতে পারে। আর কোনো প্রশ্ন আপাতত নেই। একটা জিনিস একটু উল্লেখ করি, সেটা হচ্ছে যে বাঙালি নববর্ষে হালখাতা যেটা হয়, লক্ষ্মী গণেশের মানে হিন্দু যারা বাঙালি আর কি, তারা যেটা করে যে লক্ষ্মী গণেশের পুজো করে হালখাতা করে। এবং আমাদের বাঙালি সংস্কৃতিতে বোধহয় ওই একটাই গণেশ পুজোর দিন আর কি। কিন্তু বর্তমানে একটা দেখা যাচ্ছে যে গণেশ চতুর্থী বড় করে গণেশ পুজো, এটা কি আদৌ বাঙালি সংস্কৃতিতে আগে ছিল? এবার কোনোকালই ছিল যদি ধরে নি যদি ধরে নি বাঙালি। যে বিশ্বায়নের ফলে এই জিনিসটা বা এই অনুষ্ঠানটা বাঙালি সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে, এখন তো মানে কোনো রাজনৈতিক দল নির্বিশেষে পাড়ায় পাড়ায় দেখছি আয়োজন করে আর কি পুজোর গণেশ চতুর্থীতে। কিন্তু বাঙালির যে দুর্গা পুজো, সেইটা কি তাহলে বিশ্বায়নের জন্য বা বৃহত্তর ভারতের বিভিন্ন অংশে ছড়ালো না কেন? তার কি কোনো ব্যাখ্যা পাওয়া যায়? হিন্দুত্ববাদী রাজনীতি। এই গণেশ পুজো দীর্ঘদিন আগে বাল গঙ্গাধর তিলক চালু করেছিলেন, যার জন্য মহারাষ্ট্রে এখন গণেশ পুজোটা হয়। এবং এই হিন্দুত্ববাদী রাজনীতির লোকেরা এই একটা আচাভুয়া, এই আচাভুয়া কথাটা ভূতমের, একটা কিংভূত কিমাকারের অর্থ। এই আচাভুয়া একটা পুজো তৈরি করেছেন। আমরা আমাদের ছোটবেলা এমনকি বড়বেলাতেও এই গণেশ পুজো মোড়ে মোড়ে হচ্ছে, এ কোনোদিন দেখতে পাইনি, নতুন করে শুরু হয়েছে। রামনবমীতে অস্ত্র নিয়ে ঝংকার, এ আমরা কোনোদিন দেখিনি। আমরা তো রামের সঙ্গে সীতাকে দেখেছি। রাম মানে এই যে মাচো 56 ইঞ্চি বা 36 ইঞ্চি বা কি আজকাল 6 প্যাক ইত্যাদি ইত্যাদি, এই জিনিস আমরা রামকে কোনোদিন দেখিনি। আমার আমি যেখানে থাকি নবদ্বীপ, আমার এখানেই রাম সীতা পাড়া আছে। রামকে আমরা সীতার সঙ্গে দেখে অভ্যস্ত। রাম একাকী অস্ত্র হাতে ঝংকার দিয়ে সবাই জয় শ্রীরাম বলছেন। এর থেকে মানে খুব খোলাখুলি রাজনীতি ছাড়া এসব জিনিস কিছু নয়। আর দুর্গা শেরওয়ালি পশ্চিমবঙ্গের দুর্গা কোনোদিনই হবেন না। আমরা দুর্গাপুজোয় আমিষ খাবো, আমরা পাঁঠা বলি দেব, আমরা মাছ মাংস খাবো। সুতরাং এই ব্যাপারগুলোকে
যারা চেষ্টা করছেন তারাই এই শশাঙ্কের কথাগুলোকে বলে বলে নিয়ে আসছেন। এই হিন্দুত্ববাদী রাজনীতি বা হিন্দুত্ববাদী ঝোঁক যত বাড়বে তত এই জিনিসগুলো, এই আচা ভুয়া জিনিসগুলো তত আমাদের সমাজে আরো বেশি করে ছড়াবে বলে আমার ধারণা। আমার মনে হয় বঙ্গাব্দ নিয়ে আর যদি কোনো কারোর প্রশ্ন থাকে, না হলে আমরা অনেকক্ষণ 1 ঘন্টা কথা বলেছি। হ্যাঁ, আমরা অনেকক্ষণ প্রশ্ন করেছি এবং দেবোত্তম বাবু তার বিপুল জ্ঞান ভান্ডার থেকে আমাদের সমৃদ্ধ আমার করেছেন। বিপুল জ্ঞান তবে ভান্ডার নয়, বিপুল, হ্যাঁ, তবে দেবোত্তম বাবুর যেটা আমরা সবসময় দেখি যে উনি অত্যন্ত তথ্য প্রমাণ দিয়ে যেভাবে কথা বলেন, তার জন্য আমার সবসময় দেবোত্তম বাবুর ইতিহাস সংক্রান্ত আলোচনাগুলো বেশি ভালো লাগে। তিনি তো সাহিত্যের শিক্ষক, আমি সাহিত্যের ব্যাপারটা জানি না উনি কিভাবে পড়ান আর কি, কিন্তু ইতিহাস সংক্রান্ত তার আলোচনা আমার খুব ভালো লাগে। আর ওনার যে বিষয় বা যে মানে সাহিত্য বাদ দিয়ে আর কি, নবজাগরণ সংক্রান্ত যে মিথ, তার বিরোধিতায় তার যে আলোচনা, আমাদের ইচ্ছে আছে হেল্প এগেইনস্ট হেট্রেড থেকে তার একটা আলাদা একটি অনুষ্ঠান করে এই দেবোত্তম বাবুকে আমন্ত্রণ জানানোর। আশা করি তিনি রাজি হবেন, সময় দিতে পারবেন আর কি। তো আজকের মতো নিশ্চয়ই। দেবোত্তম বাবুকেও আহ, আহ, স- আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তিনি সময় দিতে পেরেছেন এবং দর্শকরাও যে এতক্ষণ নানা রকম প্রশ্ন করে আমাদেরকে আরো বেশি আহ আমাদের আনন্দটা আরো বাড়িয়েছেন এবং আমাদের জিজ্ঞাসা আরো বাড়িয়েছেন, তার জন্য তাদেরকেও ধন্যবাদ। আজকের অনুষ্ঠান আমি এখানেই সব, শেষ করি। হ্যাঁ হ্যাঁ, শ্রীরাম, বলুন। তোমাকে ধন্যবাদ জানাই এবং আমি সবারই কাছে করজোরে অনুরোধ করি যে হিন্দুত্ববাদী রাজনীতির যে ফাঁদ, সেই ফাঁদে পা দেবেন না। শশাঙ্ক বঙ্গাব্দের প্রবর্তক, এই কথাকে ভুল বলার জন্য আমরা আজকে যে জিনিসটা আলোচনা করলাম সেই জিনিসটাকে পারলে ছড়িয়ে দিন এবং যত রকম ভাবে এই হিন্দুত্ববাদী ঝোঁককে, এই নতুন আচাভুয়া জিনিসগুলোকে বন্ধ করা যায় সেগুলো করার দিকে আপনারা সবাই অগ্রসর হন। এছাড়া আর কি বলতে পারি। নমস্কার সবাই। নমস্কার, আবার পরের অনুষ্ঠানে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।